ওয়েলকাম স্টুডেন্ট। আজ খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়। এই সম্পর্ক নির্ণয়ের আগে গোলীয় দর্পণ কি সেটা বা কেমনভাবে গোলীয় দর্পণ তৈরি হয় এবং গোলীয় দর্পণের কিছু রাশি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। কি গোলীয় দর্পণ? স্ফেরিক্যাল মিরর কি? এ একটা গোলকের, এটা কেন্দ্র সেন্টার, এবং কি গোলকের এইটা ব্যাসার্ধ। আর এই গোটা গোলকের কিছু অংশ কেটে নিয়ে আমি মনে করলাম এতটা অংশ কেটে নিলাম, এবং কি এই কেটে নেওয়ার পরে যেহেতু আমি দর্পণ বলছি, তাই কি কোনো একটা দিকে, সে বাইরের দিকে হোক আর ভিতরের দিকে হোক, যদি আমরা ঘষে দিই বা কোনো পলিশ সারফেস করি এবং কোনো একটা তল, সে এই দিকে হোক বা এই দিকে, যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তখন আমরা তাকে গোলীয় দর্পণ বলবো। অর্থাৎ কি, এই যে যতটা অংশ গোলকে কেটে নিলাম, এই দিকটা যদি কি কোনো পলিশ সারফেস বা যদি ওইটা এই দিকটা কোনো পলিশ সারফেস এবং এই দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করে এই চিত্রে, আর এই চিত্রে কি এই দিকটা ঘষা বা পলিশ সারফেস, এই দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করে, তখন এইগুলো গোলীয় দর্পণ। এবার গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ কিন্তু দুই রকমের। একটা কি অবতল দর্পণ, যেটা আমি এইটা এঁকেছি সেটা অবতল দর্পণ। আর কি উত্তল দর্পণ, এইটা। অর্থাৎ কি, ওই যে গোলকের অংশ কেটে নিয়েছি, গোলকে যদি বাইরের দিকটা ঘষা থাকে এবং ভিতরের দিকটা, ওই যে গোলকের বাইরের দিকটা যদি ঘষা থাকে এবং কি ভিতরের সারফেসটা, ভিতরের তলটা যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তখন আমরা বলবো অবতল দর্পণ বা কনকেভ মিরর। আর গোলীয় দর্পণের যদি ভিতরের দিকটা ঘষা থাকে, বাইরের দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করে, তখন বলবো আমরা উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। অর্থাৎ কি, আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকটা ঘষা থাকে, কোনো রশ্মি এলে আমাদের এই ভিতরের পৃষ্ঠে পড়ে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ভিতরের দিকটা ঘষা থাকে, অর্থাৎ কোনো রশ্মি এই সারফেসে এসে পড়ে। আমরা জানতে পেরেছি, আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। এবার আমরা এই গোলীয় দর্পণের কিছু টার্ম দেখব। আমি একটা অবতল দর্পণী চিত্রে আঁকলাম। এই অবতল দর্পণে দেখলাম কি এইটা বিন্দু ছিল সি এবং কি এইটা ছিল আর। আমি ক্যাপিটাল দিয়ে নাম দিলাম ক্যাপিটাল আর। কোনটাকে কি বলে সেটা দেখব। এই যে গোটা গোল থেকে যতটা অংশ নিয়ে আলোচনা করছি আমরা, গোটা গোলকের মধ্যে যতটা অংশ নিয়ে আলোচনা করছি, সেটাকে বলে উন্মেষ। যদি নাম দিই তাহলে নাম দিলাম এম ড্যাশ, এইটাকে বললাম কি উন্মেষ। এবং এই যে গোলকটার যে কেন্দ্র অর্থাৎ সি বিন্দু, সেইটাকেই বলবো কি বক্রতা কেন্দ্র, বা ইংলিশে বলছে সেন্টার অফ কার্ভেচার। এই বক্রতা কেন্দ্র থেকে যে উন্মেষ পর্যন্ত আমরা সরলরেখা টানি, তাহলে এইটাকেই কি বলবো বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। এবং কি এই বক্রতা ব্যাসার্ধ
একটা বিন্দুতে উন্মেষকে একটা বিন্দুতে ছেদ করলো, সেটা কি বলবো? মেরুবিন্দু, ইংলিশে বলছে পোল, তার জন্য পি দিয়ে সূচিত করলাম। তাহলে কি হলো আমাদের? সি বিন্দুকে বললাম কি? সি বিন্দুকে বললাম বক্রতা কেন্দ্র, বা ইংলিশে বলছে সেন্টার অফ কার্ভেচার। সিপি, এই দূরত্বটাকে বলবো কি? বক্রতা ব্যাসার্ধ, বা এটাকে বলছে রেডিয়াস অফ কার্ভেচার। পিটাকে বলছে কি? মেরুবিন্দু বা পোল। এম ড্যাশ, বা এম ড্যাশ না বলে এখন এম পি এম ড্যাশ, এটা কি বলবো? কি? উন্মেষ। আমরা কিন্তু এই উন্মেষটা বড় করে এঁকেছি, কিন্তু কি আমাদের ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিয়ে আমরা প্রমাণটা করব। অর্থাৎ এত বড় না, ক্ষুদ্র উন্মেষযুক্ত, আমাদের চিত্রটা আঁকতে সুবিধা হবে তাই বড় করে এঁকেছি। উন্মেষ বা অ্যাপারচার, এই টার্মগুলো আমরা পরিচিত হলাম। এবার আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা কি? এই যে আমরা বক্রতা ব্যাসার্ধ বলছি, এই বক্রতা ব্যাসার্ধগামী সরলরেখাটা যদি একটু বর্ধিত করি, অর্থাৎ কি এইটাই যদি আমরা বর্ধিত করি, এইটাই বলছি কি আমাদের, এইটাকেই বলে কি? যদি নাম দিই, এইদিকে যদি নাম এক্স দিই, এইদিকে যদি এক্স ড্যাশ দিই, অর্থাৎ এইটা এক্স এক্স ড্যাশ, এই এক্স এক্স ড্যাশ, এইটাকেই বলবো কি আমাদের? প্রধান অক্ষ। প্রধান অক্ষ, ইংরেজিতে বলছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই টার্মগুলো সম্পর্কে আমরা সকলেই পরিচিত হলাম। এখন আমরা ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা নির্ণয় করব। দেখা যাক, আমরা নির্ণয় করি। এবং কি আমরা যখন নির্ণয় করব, তখন কি অক্ষ ঘেঁষা রশ্মি বা উপাক্ষীয় রশ্মি নিয়ে আমরা আলোচনাটা করব, মানে নির্ণয়টা করব কি? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, অক্ষীয় ঘেঁষা রশ্মির ক্ষেত্রে, উপঅক্ষীয়, উপাক্ষীয়, বেশ। এবং কি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে নির্ণয় করব, অবতল দর্পণের ক্ষেত্রে, দর্পণ এর ক্ষেত্রে কনকেভ মিরর, অবতল দর্পণ অর্থাৎ কনকেভ মিররের ক্ষেত্রে আমরা এই ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা একটা অবতল দর্পণ আঁকি। আমরা অলরেডি জেনে গিয়েছি অবতল দর্পণ কি। আমি এইখানে চিত্রটা আঁকলাম, কি এইটাই অবতল দর্পণ। এবং কি আমরা জানি যে অবতল দর্পণের কি থাকবে? একটা এইটা একটা কেন্দ্র থাকবে, সেই সেন্টার অফ কার্ভেচার, এবং কি এই একটা দূরত্ব থাকবে, এই বিন্দুটা কি? পোল। এবং যেহেতু অবতল পি দ্বারা সূচিত করলাম, যেহেতু অবতল দর্পণ বলছি, তাই কি বাইরের দিকটা ঘষা। এবং কি এম পি এম ড্যাশ উন্মেষ, সি সেন্টার অফ কার্ভেচার, আর এইখানে আমরা রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ আর দূরত্ব দেখালাম। এবং কি এইটাকেই যদি ডট ডট করে বর্ধিত করি, তাহলে এটাই কি হবে? আমাদের প্রধান অক্ষ। এখন কি আমরা যে রশ্মিটা নিয়ে আলোচনা করব, সেটা কি বললাম? উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ কি এই যে প্রধান অক্ষ তার খুব কাছের দিকে যাচ্ছে, অর্থাৎ খুব কাছের দিকে রশ্মিটা যাবে। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বা অক্ষ ঘেঁষা রশ্মির ক্ষেত্রে আমরা মনে করি একটা রে, একটু দূরেই আঁকছি, তার কারণ কি ছবিটা দেখতে ভালো লাগবে বলে, অন্য কিছু কারণ নেই। মনে করি একটা রশ্মি, মনে করি একটা রশ্মি, মনে করি একটা রশ্মি এবি, এবি, মনে করি একটা রশ্মি এবি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে আমাদের অবতল দর্পণের বি বিন্দুতে আপতিত হলো। কি একটা রশ্মি এবি প্রধান অক্ষের সমান্তরালভাবে, এবং কি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ এই রশ্মিটা
প্রধান অক্ষ থেকে খুব কাছেই আছে, আমি এঁকেছি অনেকটা দূরে কিন্তু খুব কাছের দিকে যাচ্ছে। তাহলে কি প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এবি আমাদের দর্পণের বি বিন্দুতে আপতিত হলো। এবং কি জেনারেল নিয়ম অনুযায়ী কি দর্পণে যদি রশ্মি পড়ে সেখান থেকে প্রতিফলিত হবে, এবং এইটি প্রতিফলিত হয়ে যে বিন্দু দিকে পাস করবে, আমরা তীর চিহ্ন দিতে ভুলবো না, কারণ আমরা আলো পড়ছি, লাইট পড়লে লাইট কোন দিকে আসছে আর কোন দিকে যাচ্ছে তীর চিহ্ন আমাদের দিতেই হবে। তাহলে কি একটা বিন্দু দিকে পাস করলো, এই বিন্দুটার নাম দেবো কি আমরা, এই যে বিন্দু দিকে পাস করলো সেই বিন্দুটার নাম ক্যাপিটাল এফ, ফোকাস বিন্দু। সেটা সব সময়ের জন্য সত্যি। যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো লাইট কোনো রে এসে পড়ে, তাহলে সেটা যে বিন্দু দিকে পাস করবে সেই বিন্দুটা ফোকাস বিন্দু অলওয়েজ। বা ভাইস ভার্সা, অপোজিট, যদি ফোকাস বিন্দু দিয়ে কোনো রে যায় তাহলে সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হবে। তা আমাদের এখন দরকার নাই, আমাদের এটাই জানার প্রয়োজন কি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পড়েছে, সেটা একটা বিন্দু দিকে পাস করলো, সেই বিন্দুটার নাম ফোকাস বিন্দু। এবং কি প্রত্যেকটা দূরত্ব মাপবো আমরা পোল থেকে। এই পোল থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল কি, পোল থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল বক্রতা ব্যাসার্ধ, ঠিক পোল থেকে এফ বিন্দু পর্যন্ত দূরত্ব নাম কি, এই এফ বিন্দু পর্যন্ত দূরত্ব এর নাম হচ্ছে ফোকাস দূরত্ব, সেটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে ফোকাস করি। তাহলে কি হলো, আমরা বড় হাতের এফ দিয়ে ফোকাস বিন্দু এবং ছোট হাতের এফ দিয়ে ফোকাস দূরত্বকে চিহ্নিত করি। আমাদের সম্পর্কটা কি, ফোকাস দূরত্ব অর্থাৎ এই স্মল এফ, এই যে ফোকাস দূরত্ব অর্থাৎ এই স্মল এফ, এবং এই যে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর, এই দুটোর মধ্যেই সম্পর্ক নির্ণয় করতে চলেছি। বেশ, তাহলে একটা আমরা এখন কি এ বি রশ্মি আমাদের বি এফ পথ বরাবর গেল, আমরা একটা লম্ব টানলাম। এবার কি একটা লম্ব টানলাম, লম্বটা কোনটা হবে, আমরা একটা লম্ব টানলাম, লম্বটা কি বিসি লম্ব। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে বিসিটাও একটা কিন্তু বক্র একটা ব্যাসার্ধ, যেমন করে সিপিটা ব্যাসার্ধ তেমন করে কি বিসিটাও ব্যাসার্ধ। তার কারণ কি গোলকের উপরে কেন্দ্র থেকে যা টানবো সবই কি ব্যাসার্ধ, তাই বিসি একটা লম্ব টানলাম। এবার কি হলো, আমরা দেখতে পাচ্ছি কি এই লম্বের সাপেক্ষে একটা কোণ করে, মনে করি কোণটি আই, লম্বের সাপেক্ষে একটা কোণ করে এবি রশ্মিটি পড়েছে। তাহলে প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি, যদি আপাতন কোণ আই হয় তাহলে কি প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি প্রতিফলন কোণ অর্থাৎ এইটা লম্বের সাপেক্ষে রশ্মিটা যে কোণ করেছে এই কোণটা কি হবে, আর হবে। কারণ কি আমাদের প্রতিফলনের সূত্রের নিয়ম অনুযায়ী কি আপাতন কোণ আই ইকুয়াল টু প্রতিফলন কোণ আর হয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল কোণ এ বি সি সমান অ্যাঙ্গেল সি বি, এই বিন্দুটা এফ নাম দিয়েছি এফ, অর্থাৎ কি দেখতে পেলাম এ বি সি অর্থাৎ অ্যাঙ্গেল আই সমান অ্যাঙ্গেল আর। এটা কি প্রতিফলনের সূত্রানুসারে প্রতিফলনের সূত্রানুসারে এইটা। আবার কি দেখতে পাচ্ছি আমাদের, এই যে এ বি এবং সিপি, এই এ বি এবং সিপি দুটি সমান্তরাল সরলরেখা। আমি যদি আঁকি তাহলে এখানে কি দেখে, এই যে এ বি আর সিপি পরস্পর সমান্তরাল সরলরেখা, এদের মধ্যে কি হয়েছে বি সি, এই বিন্দুটা কি বি, এটা সি, এ বি সি কি ছেদক, অর্থাৎ এ বি এবং সিপি সমান্তরাল সরলরেখা, বি সি ছেদক। তাহলে আমরা জানি যদি দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটা ছেদক থাকে তাহলে এই কোণ আর এই কোণ সমান হয় এবং কোণ দুটোর নাম হয় একান্তর কোণ। অর্থাৎ আমাদের এই কোণটা কি হয়েছে আই, অর্থাৎ এই কোণটাও আই হবে। এই চিত্রে কি হবে, তাহলে এই চিত্রে হবে এই কোণটা কি হয়েছে এ বি এবং সিপি সমান্তরাল
বিসি ছেদক অর্থাৎ এই কোণ সমান এই কোণ হবে, অর্থাৎ এই কোণটা আয় হবে। কারণ কি, এটা একান্তর কোণ, এই কোণ আর এই কোণ একান্তর কোণ। অর্থাৎ কি দেখতে পেলাম, এখানে লিখব এবি ও সিপি সমান্তরাল সমান্তরাল এবং কি, এবং বিসি ছেদক ছেদক। তাই কি হবে, কোণ এ বি সি সমান কোণ বি সি এফ পি দিলাম, বিসি বা পি দিচ্ছি, বিসি পি। এই দুটো কোণ কি, একান্তর কোণ, একান্তর কোণ। অর্থাৎ এদের প্রত্যেকের মান কত হবে, অ্যাঙ্গেল আই। আবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি দেখেছি, এই কোণ সমান এই কোণ। আবার এক্ষুনি কি দেখলাম, এই কোণ সমান এই কোণ, একান্তর কোণ। তাহলে কি হচ্ছে, আমাদের এই কোণ সমান এই কোণ হয়ে যাচ্ছে। আগে কি করেছি, এই কোণ সমান এই কোণ, এখন কি করলাম, এই কোণ সমান এই কোণ। তাহলে কি হবে, আমাদের এই কোণ সমান এই কোণ হচ্ছে। অতএব এটা কি ইমপ্লাইজ করছে, এখন ইমপ্লাইজ করছে কি, অতএব অ্যাঙ্গেল বি সি পি সমান অ্যাঙ্গেল সি বি এফ। কারণ কি, এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাবে, এটা ইমপ্লাইজ করছে এখন। তাহলে এখন যদি আমরা বি সি এফ এই ত্রিভুজ নিয়ে কথা বলি, এখন আমরা কি ত্রিভুজ বি সি এফ, এই দুটো ত্রিভুজ নিয়ে কথা বলছি, এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি, বি সি এফ। অর্থাৎ কি, আমরা এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি। আমরা কি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয়ে গিয়েছে, এই দুটো কোণ সমান হয়ে গিয়েছে। অর্থাৎ এবং কি, আমরা এটাও জানি কি, ত্রিভুজের দুটো কোণ সমান, কোণ সমান হলে তার সামনের বাহু দুটো সমান হয়। অর্থাৎ কি, এই কোণের সামনের বাহু, এই কোণ আর এই কোণ সমান হয়েছে, এই কোণের সামনের বাহু কি এখন এইটা, আর এই কোণের সামনের বাহু কি এইটা। তাহলে কি, কোণ সমান মানে বাহু, এই দুটো বাহু সমান। অর্থাৎ ত্রিভুজটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গিয়েছে। অর্থাৎ এই ত্রিভুজটা কি হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং কি, এই সমদ্বিবাহু ত্রিভুজের কোন বাহু দুটো সমান, সি এফ সমান এফ বি বাহু। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তার কোন বাহু দুটো সমান হয়েছে, এই সিএফ এই বাহু সমান এফ বি। এটা এফটা একটু মোটা করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে সবার। অর্থাৎ কি, আমাদের এই যে সি, সমদ্বিবাহু ত্রিভুজের সিএফ সমান এফ বি বাহু সমান হয়ে গিয়েছে। এবার কি বলবো, আমরা আগেও বলেছি, আবার বলতে হচ্ছে, আমরা উপাক্ষীয় রশ্মি বা অক্ষ ঘেঁষা রশ্মি নিয়ে আলোচনা করব। অর্থাৎ কি, এই রশ্মিটা প্রধানত এতটা দূরে যায়নি, খুবই কাছের দিকে গিয়েছে। আমি চিত্রটা বোঝার সুবিধার্থে অনেক দূরে এঁকেছি। যদি উপাক্ষীয় রশ্মি হয়, অর্থাৎ এত দূরে না গিয়ে যদি আরো কাছের দিকে যেত, অর্থাৎ তখন বি বিন্দুটা এইখানে হতো। অর্থাৎ যেটা আমি এফ বি বলছি, সেটা এটা না হয়ে কি এইখানে হতো বা আরো কাছে হতো। সেই জন্য আমরা কি বলবো, উপাক্ষীয় রশ্মি বা অক্ষ ঘেঁষা রশ্মির জন্য, বা পরোক্ষভাবে এই উন্মেষটা যদি এত বড় করে না নিতাম, ছোট্ট নিতাম, তাহলে বি বিন্দুটা নিশ্চয়ই আরো পি বিন্দুর খুব কাছে হতো। অর্থাৎ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বা প্রান্ত ঘেঁষা রশ্মির ক্ষেত্রে, বা আমরা বলতে পারি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে, এই এফ বি বাহু, এই বাহুটা আর এফ পি এই বাহুটা সমান। আবার বলি, আমরা দেখতে পেলাম সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এই বাহু আর এই বাহু সমান হলো, এবং কি ক্ষুদ্র উন্মেষযুক্ত হলে এই বাহুটা কি এই বাহুর উপরে পড়ে যাবে। অর্থাৎ কি, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে এফ বিটাই কি এফ পি বাহু হবে। কারণ কি, বি বিন্দুটা এত দূরে না হয়ে খুব কাছে হবে। তাই আমি এইখানে লিখতে পারি কি, ক্ষুদ্র
উন্মেষ যুক্ত দর্পণের ক্ষেত্রে এটা লিখতে পারি বা অক্ষ ঘেঁষা রশ্মির ক্ষেত্রে, অর্থাৎ কি এইটা ক্ষুদ্র উন্মেষযুক্ত বা অক্ষ ঘেঁষা রশ্মির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখলাম, আমরা এটা লিখতে পারি কি এফ বি বাহু সমান কি এফ পি বাহু, এফ বি বাহু সমান এফ পি বাহু। আবার আমরা আগে কি প্রমাণ করেছি, এফ বি বাহু সমান সি এফ বাহু, এফ বি বাহু সমান সি এফ বাহু। এখন এইটা সমান এইটা হয়ে গেল, তাহলে এই এফ পি সমান সি এফ হয়ে গেল, কারণ কি সি এফ সমান এফ বি, আবার এফ বি সমান এফ পি, তাহলে এফ পি সমান সি এফ হয়ে গেল। অর্থাৎ কি অর্থাৎ আমাদের কি হয়ে গেল, সি এফ সমান এফ পি হয়ে গেল। কেন হলো, যেহেতু লিখে দিলাম, যেহেতু সি এফ সমান এফ বি বাহু। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার এই লাইনটা আমি উপরে করছি, অর্থাৎ আমরা কি পেলাম, এখন এই বাহুটা হয়ে গেল, আবার এই বাহু সমান এই বাহু হয়ে গেল। তাহলে আমি যদি এখন এইটা করি, অতএব এখন যদি এইটা করি সি এফ প্লাস এফ পি, এখন কি করছি, সি এফ বাহু এখন সি এফ প্লাস এফ পি সমান কি সিপি, অর্থাৎ কি সি এফ প্লাস এফ পি মানে কি এইটা প্লাস এইটা মানে কি গোটাটা হয়ে গেল সিপি। সিপি মানে কি আমি বসাচ্ছি, এই সিপি মানে কি, আর আবার সিএফ মানে কি এফ, সিএফ মানে কি হলো এফ ফোকাস দৈর্ঘ্য। আবার কি বললাম, এইটা সমান এইটা মানে এইটাও কি হলো ফোকাস দৈর্ঘ্য। তাহলে এফ প্লাস এফ কি হলো 2f ইকুয়াল টু কি হলো আর, অতএব এফ ইকুয়াল টু কি হলো আমাদের আর বাই 2, এফ ইকুয়াল টু কি হলো আর বাই 2, এফ ইকুয়াল টু কি হলো আর বাই 2, অর্থাৎ এই যে এফ ইকুয়াল টু আর বাই 2 হলো, অর্থাৎ কি এটাই ফোকাস দূরত্ব এফ, আর বক্রতা ব্যাসার্ধ কি আর, এইটাই হলো ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি দেখতে পেলাম, ফোকাস দূরত্ব কি, ফোকাস দূরত্ব হচ্ছে কি এই যে বক্রতা ব্যাসার্ধ তার হাফ, তার অর্ধেক, অর্থাৎ কি ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা আমরা পরোক্ষভাবে এটাও বলতে পারি আর সমান কি 2f, বক্রতা ব্যাসার্ধ সমান কি 2 গুণিত ফোকাস দৈর্ঘ্য। আমরা এইটাও বলতে পারি এটাও বলতে পারি, এটাই হলো কি ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।